এসেছি আজকে শিক্ষা হোক উন্মুক্ত গ্রুপ থেকে তোমাদের জন্য রসায়ন প্রথম পত্রের একটি লাইভ ক্লাস। ঠিক আছে, তো তোমরা সবাই আগে লাইভটাতে জয়েন করো, পরে কথা বলছি। আচ্ছা, যারা যারা আমাকে সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আসিফ হাসান আমাদের সাথে জয়েন করে ফেলেছে, অনেকেই জয়েন করছো আমাদের সাথে। আচ্ছা, প্রথমেই বলি আমাদের গ্রুপটা নিয়ে একটু কথা বলি তোমাদের সাথে। যে শিক্ষা হোক উন্মুক্ত এই গ্রুপটা হলো মেইনলি তোমাদের অনলাইন ভিত্তিক একটা গ্রুপ, যেখানে কিনা তোমরা একদম আমাদের লাইভ ক্লাসগুলো করে তোমরা তোমাদের জ্ঞানটুকু বৃদ্ধি করতে পারবে। ঠিক আছে, তো তোমরা প্রথমেই দুইটা কাজ করবে, দুইটা না, আগে একটা প্রথম কাজের কথা বলি। যে তোমরা প্রথমে আমাদের লাইভটাকে শেয়ার করে দাও। শেয়ার করলে বলো তো কি হবে? শেয়ার করলে প্রথমে যেটা হবে, ধরো তুমি এসডব্লিউ করছো, ঠিক আছে, তাহলে কি হবে, তুমি যখন ধরো একটা সমস্যা হলো, তুমি চাচ্ছ আবার আমার লাইভটা, তুমি যখন আবার আমার লাইভটা দেখতে যাবে তখন দেখা যাবে যে তুমি তোমাকে আর গ্রুপে এসে খুঁজতে হবে না, তুমি তোমার প্রোফাইলে রেখে দিলে, মানে শেয়ার করলে তুমি তোমার প্রোফাইলে সেই লাইভটা দেখতে পারবে। আর তোমার যে ফ্রেন্ডরা আছে তারাও কিন্তু কি তোমার তুমি যদি শেয়ার করো, তারা কিন্তু জানতে পারবে আমাদের এই গ্রুপটা সম্পর্কে, ফলে তারাও দেখতে পারবে। নমস্কার। আচ্ছা, আমাদের সাথে আছে কাশফিয়া নাহরিন স্বর্ণা। আচ্ছা, আমাকে একটু তোমরা জানাও তো যে আমার কথা শোনা যাচ্ছে নাকি, আমাকে একটু জানাও তো তোমরা, আমার সাউন্ডটা শোনা যাচ্ছে নাকি, আমাকে তোমরা একটু কমেন্ট করে জানাও। জান্নাতুল নাইম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার লেখা বোঝা যাচ্ছে নাকি আর আমার কথা শোনা যাচ্ছে নাকি, আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, তাসনিম বলছো সাউন্ড কম, দেখো তো আপু এখন ঠিক আছে নাকি? ফ্যান ছিল তো দেখা গেছে ওই সাউন্ডটা আসছিল। তোমরা আমাকে এখন একটু বলো যে কথা শোনা যাচ্ছে নাকি। আর যদি শোনা না যায় তাহলে তোমরা হেডফোন ইউজ করো, ঠিক আছে, তোমরা হেডফোন ইউজ করো। জান্নাতুল নাইম বলছে হ্যাঁ আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা কেমন আছো। এখন তো দেখা গেছে যে করোনাকালীন সময় আমরা সবাই বন্দি, তোমরা আমাকে জানাও যে তোমরা কেমন আছো। আমি হ্যাঁ ভালো আছি। আচ্ছা, সাগর সরকার বলছে ঠিক আছে, অল ক্লিয়ার আপু, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের ক্লাস শুরু করব, তার আগে তোমরা আমাকে বলো, ক্লাস শুরু করার আগে তোমরা আমাকে একটু বলো তো যে তোমরা কে কোন জায়গা থেকে আমার সাথে ক্লাসে জয়েন করছো। আচ্ছা, বয়স শোনা যায়। আচ্ছা ভাইয়া, তুমি কে ফেরদৌস? আচ্ছা, তুমি একটু হেডফোন ইউজ করো, ঠিক আছে, তুমি হেডফোন ইউজ করো, তারপর দেখো। সমাপ্তি সাপ্তি, হ্যাঁ নমস্কার। তোমরা কে কোন জায়গা থেকে আমার সাথে লাইভ ক্লাসে জয়েন করছো আমাকে তোমরা সেটা কমেন্ট করে জানাও। আর এটার সাথে সাথে তোমাদের কলেজের নামটাও আমাকে উল্লেখ করে দিবে, ঠিক আছে, তোমাদের কলেজের নামটা এবং তোমরা কে কোন জায়গা থেকে, কোন অঞ্চল থেকে আমার সাথে লাইভ ক্লাসটা করছো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা, একজন আছে আদ্রিতা কুন্ডু ফরিদপুর থেকে, সাইম শাহাদাত ময়মনসিংহ থেকে। আচ্ছা ঠিক আছে, ময়মনসিংহে কিন্তু ময়মনসিংহ আমার খুব প্রিয় একটা জায়গা, ওইখানে আমি পড়াশোনা করি। আচ্ছা, আইনুম নিশাত নারায়ণগঞ্জ থেকে, সমাপ্তি সাপ্তি নরসিংদী গভর্নমেন্ট কলেজ, নূরবানু মাধবদী থেকে। আচ্ছা, সাগর সরকার রাজশাহী গভর্নমেন্ট মডেল স্কুল এন্ড কলেজ, ওকে। আকাশ পোদ্দার কুমিল্লা থেকে, চিটাগাং থেকে। আচ্ছা ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কে কোন জায়গা থেকে আমার সাথে লাইভ ক্লাসে জয়েন করছো।
রাজশাহী থেকেও আছে। ওকে, আদ্রিতা কুন্ডু, গভর্নমেন্ট শেখ হাসিনা একাডেমি অ্যান্ড ওমেন্স কলেজ, মাদারীপুর। ওকে, আচ্ছা তোমরা আমাকে এটা কমেন্ট করে জানাও তো যে এখানে কি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বেশি নাকি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট বেশি, এটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাও। ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজ থেকে। ওকে, সাইম শাহাদাত, খুব ভালো। জানাতুল নাইম আছে চট্টগ্রাম থেকে। আচ্ছা ঠিক আছে। সমাপ্তি সাপ্তি ফার্স্ট ইয়ার। আচ্ছা একজন ঢাকা থেকে আছে। ওকে, আচ্ছা যারা যারা আমার সাথে আছো সবাইকে অনেক 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 থ্যাংক ইউ থাকার জন্য। আমি ক্লাসটা শুরু করব তার আগে আমাকে একটু আরেকবার জানাও তো যে এখনো আমার কথাটা শোনা যাচ্ছে নাকি, আর এই বোর্ডের লেখাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি, আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা আসিফ আসাদ হচ্ছে সেকেন্ড ইয়ার, আর কি জান্নাতুল নাইম হচ্ছে ফার্স্ট ইয়ার। ওকে, নূরবানু ফার্স্ট ইয়ার, অল ইজ ওয়েল। ওকে, রূপকথা বর্ণমালা এইচএসসি ক্যান্ডিডেট। ওকে, আচ্ছা আমার সাথে তাহলে সবাই আছে, ফার্স্ট ইয়ারের স্টুডেন্টও আছে, সেকেন্ড ইয়ার ইভেন এইচএসসি ক্যান্ডিডেটও আছে। ওকে, জেনে খুব ভালো লাগলো। আদ্রিতা কুন্ডু সেকেন্ড ইয়ার, আইনুম নিশা নরসিংদী নারায়ণগঞ্জ গভর্নমেন্ট মহিলা কলেজ। ফারহান শেখ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আকাশ পোদ্দার এইচএসসি ক্যান্ডিডেট। ওকে, থ্যাংক ইউ ফারহান শেখ ভাইয়া। আচ্ছা আমি ক্লাসটা তাহলে কি শুরু করব, আমাকে একটু কমেন্ট করে জানাও তো, আমি কি ক্লাসটা শুরু করব, আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা ইঞ্জিনিয়ারিং থার্ড ইয়ারের স্টুডেন্ট তাহলে ক্লাস করতে আসছো, খুব ভালো লাগলো জেনে। আচ্ছা সাগর সরকার বলছো আপু আপনি কোথা থেকে? আচ্ছা আমি হচ্ছে নরসিংদী থাকি, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নরসিংদী, ঠিক আছে। আর আমি পড়াশোনা করি হচ্ছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে, আমার সাবজেক্ট হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। আচ্ছা কাশফিয়া নাহরিন স্বর্ণা লিখেছে বিএসসি ফিফথ ইয়ার। আপু কেন আপু, আপনার কি শেষ হয় না এখনো? একটু জানান তো আমাকে। আচ্ছা তাহলে আমি শুরু করি। হ্যাঁ অনেকে বলছো শুরু করে দেওয়ার জন্য, আমি শুরু করছি, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা আজকে কি পড়ব, আমরা পড়ব রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। কি পড়ব? রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, যার নাম কি কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, কি গুণগত রসায়ন, ঠিক আছে। আমরা কি পড়ব? গুণগত রসায়ন। ওকে, গুণগত রসায়ন শুরু করার পূর্বে আমরা হচ্ছে কি একটু 9-10 এর বেসিক থেকে যাব। নরমালি এই চ্যাপ্টারটাতে মানে গুণগত রসায়নে তোমরা যা যা পড়বে 9-10 এ কিন্তু তার একটু তোমরা ছোঁয়া মানে আভাস পেয়ে আসছো, ঠিক আছে। এখন গুণগত রসায়নে তোমরা কি এটা ডিটেইলস পড়বে, তো আমি যখন তোমাদেরকে পড়াবো তখন হচ্ছে তোমাদেরকে হচ্ছে আমি আগের বেসিকটাও পড়াবো, নিউ যে অ্যাডভান্স লেভেলের পড়া সেটাও পড়াবো, ঠিক আছে। তো শুরু করছি। প্রথমে দেখো পরমাণু। পরমাণু কি বলতো, এটা তো তোমরা সবাই জানো, 7, 8, 9, 10 তো পড়ে আসছো। পরমাণু কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থ কাকে বলে বলতো? মৌলিক পদার্থ হলো যে যে সকল পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থ আর কি পাওয়া যায় না, মানে শুধুমাত্র ওই পদার্থটাই পাওয়া যায়, তাকে কি বলবো? মৌলিক পদার্থ। যে সকল পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে আমরা কি বলবো? মৌলিক পদার্থ। তো পরমাণু হলো সেই মৌলিক পদার্থের কি ক্ষুদ্রতম কণা, ঠিক আছে। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার কি নাকি স্বাধীন কোনো অস্তিত্ব নেই, যার কি স্বাধীন কোনো অস্তিত্ব নেই এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমরা যখন কোনো রাসায়নিক বিক্রিয়া লিখি, আমরা যখন কোনো রাসায়নিক বিক্রিয়া লিখি তখন কিন্তু আমরা অবশ্যই কি পরমাণু লিখে দিতে হয়, তাই না? অবশ্যই আমরা পরমাণু লিখে দিই, তার মানে কি পরমাণুগুলো হলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কি বললাম আমি ফার্স্টে থেকে বলি, মানে পরমাণু হলো কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার কোনো স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু সেটা আবার কি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে আমরা বলবো কি পরমাণু, ঠিক আছে। আচ্ছা পরমাণু পরমাণু বাকি বলবো অ্যাটম বলবো। ওকে, আচ্ছা তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছি? একটু
একটু বলো তো আমাকে, একটু আমাকে জানাও তো তোমরা কি বুঝতে পারছো নাকি, বা লেখা বুঝতে পারছো নাকি? আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে লেখা বুঝতে পারছো নাকি। আমাকে কেউ একজন একটু কমেন্ট করে জানাও যে লেখা বুঝতে পারছো নাকি, বা আমার পড়া বুঝতে পারছো নাকি। আচ্ছা সবাই বলছে যে জি বুঝতে পেরেছো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরের টপিকে যাচ্ছি। দেখো এখন আমরা কি পড়ব, ফান্ডামেন্টাল পার্টিকেলস অফ অ্যাটম, মানে কি পরমাণুর মূল কণিকা। আচ্ছা এর আগে আমি আরেকটু মানে এই এটার মধ্যে আমি আরেকটা লাইন অ্যাড করে দিই, সেটা হলো আমি যে বললাম যে তাকে পরমাণু বলে, ওকে। এখন এটা হচ্ছে এমসিকিউর জন্য একটা লাইন আমি বলে দিচ্ছি, যে সেটা হচ্ছে কি হাইড্রোজেন, একটি হাইড্রোজেন পরমাণুর ব্যাস হচ্ছে একটি হাইড্রোজেন পরমাণুর ব্যাস হচ্ছে কত, 0.1 ন্যানোমিটার। এটা কিন্তু তোমার এমসিকিউ তে আসে, বিভিন্ন ধরনের তোমার যে ভার্সিটির পরীক্ষা হয় সেখানে এমসিকিউ মানে পরীক্ষায় এটা আসে যে একটি হাইড্রোজেন পরমাণুর ব্যাস কত, 0.1 ন্যানোমিটার, ঠিক আছে, 0.1 ন্যানোমিটার, ওকে। আচ্ছা ওকে, এখন দেখো আমরা কি বলবো, পরমাণুর মূল কণিকা সমূহ। পরমাণুর মূল কণিকা কাকে বলে, যে সকল নিরতিশয় ক্ষুদ্র কণিকা দ্বারা পরমাণু গঠিত, মানে পরমাণুটা যে গঠিত হচ্ছে সেগুলা যে সকল কণিকা দ্বারা গঠিত হচ্ছে তাদেরকে আমি বলবো কি পরমাণুর মূল কণিকা, ঠিক আছে। যে সকল ক্ষুদ্র কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে আমি কি বলবো, পরমাণুর মূল কণিকা, ঠিক আছে। আর এই পর্যন্ত প্রায় 200টির মতো, কি বললাম আমি, এই পর্যন্ত প্রায় 200টির মতো মূল কণিকা পাওয়া গেছে, ঠিক আছে। আরো হচ্ছে তোমার আবিষ্কারের চেষ্টা চলছে, ঠিক আছে। তোমরা হচ্ছে এটা একটু লিখে নাও, তারপর আমি হচ্ছে কি এটা মুছে ফেলবো, বা স্ক্রিনশট নিয়ে নাও, একটু স্ক্রিনশট নিয়ে নাও। আর বুঝতে পেরেছো নাকি আমাকে একটু কমেন্ট করে জানাও। তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো যে এসএস ডান, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও যে স্ক্রিনশট ডান, আমাকে একটু তোমরা সেটা কমেন্ট করে জানাও। সবাই একটু রেসপন্স করো, নয়তো আমি বুঝতে পারছি না। সবাই কি স্ক্রিনশট নিয়েছো, আমি কি মুছে ফেলবো? আচ্ছা ফারহান শেখ, হ্যাঁ ঠিক আছে তোমারটা। 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻⁹ মিটার, ঠিক আছে। তোমরা কি সবাই স্ক্রিনশট নিয়েছো? আচ্ছা ঠিক আছে, এসএস ডান লিখেছে, আমি মুছে ফেলছি। আচ্ছা এখন দেখো আমি যে পড়লাম পরমাণুর মূল কণিকা, এই পরমাণুর মূল কণিকা আমি কি পড়লাম, পরমাণুর মূল কণিকা পড়লাম, ঠিক আছে। এই পরমাণুর মূল কণিকা কয় রকমের, 2 রকমের। একটা হচ্ছে কি পরমাণুর মূল কণিকা হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, আরেকটা হচ্ছে কি অস্থায়ী মূল কণিকা। কি বললাম আমি, একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, আরেকটা হচ্ছে কি অস্থায়ী মূল কণিকা, ওকে। এখন দেখো স্থায়ী মূল কণিকা কি, স্থায়ী মূল কণিকা হলো যে যে সকল কণিকা, একটু হচ্ছে এটাকে নোট ডাউন করে রাখো, আমি এখন যেটা বলছি সেটাকে নোট ডাউন করে রাখো, যে যে সকল কণিকা পরমাণুতে স্থায়ী ভাবে থাকে। আমি কি তোমরা কি বুঝতে পারছো কথাগুলো যে আমি কি বলছি, যে যে সকল কণিকা মানে যে সকল মূল কণিকাগুলো পরমাণুতে স্থায়ী ভাবে থাকে সেগুলোকে আমি বলবো হচ্ছে কি পরমাণুর স্থায়ী মূল কণিকা, ঠিক আছে। আর যে সকল কণিকা সমূহ পরমাণুতে কি কিছুক্ষণের জন্য থাকে, মানে স্থায়ী না তারা,
তারা কি স্থায়ী না, তাদেরকে আমি কি বলবো, কি অস্থায়ী মূল কণিকা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন দেখো স্থায়ী মূল কণিকা কোনগুলোকে আমরা বলবো। স্থায়ী মূল কণিকা বলবো, স্থায়ী মূল কণিকা মেইনলি হচ্ছে 3 রকমের। স্থায়ী মূল কণিকা কয় রকমের? 3 রকমের। ঠিক আছে, স্থায়ী মূল কণিকা হচ্ছে 3 রকমের। স্থায়ী মূল কণিকা হচ্ছে 3 রকমের। আমি একটু মুছে ফেলছি কারণ আমি হচ্ছে এখানে স্থায়ী নিয়ে পড়বো। স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা আমি কি বললাম? 3 প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে কি 3 রকমের না, সরি 3 প্রকার। স্থায়ী মূল কণিকা হচ্ছে কি 3 প্রকার। একটা হচ্ছে কি ইলেকট্রন, একটা হচ্ছে কি প্রোটন, আর একটা হচ্ছে কি নিউট্রন। প্রোটন, ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে কি নিউট্রন। ঠিক আছে, আমি তোমাদেরকে কি বললাম যে যে সকল মূল কণিকা, যে সকল মূল কণিকা পরমাণুতে, যে সকল মূল কণিকা পরমাণুতে স্থায়ীভাবে থাকে, যে সকল মূল কণিকা পরমাণুতে কি থাকে বলো? স্থায়ীভাবে থাকে, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো হচ্ছে কি স্থায়ী মূল কণিকা। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো নাকি আমাকে একটু কমেন্ট করে জানাও তো। এই টপিকটা বুঝতে পেরেছো নাকি বা কারোর কোনো কোশ্চেন আছে নাকি আমাকে কমেন্ট করে জানাও, এবং অবশ্যই এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে নাও এবং আমাকে সেটা স্ক্রিনশট নেওয়ার পর আমাকে লিখো যে এসএস ডান আপু। আচ্ছা, আসিফ আসাদ লিখেছে বুঝেছি আপু। থ্যাংক ইউ বিরাজ দাস। আচ্ছা, বুঝতে পেরেছো? তাহলে এটা আমি মুছে ফেললাম। তোমরা কি স্ক্রিনশট নিয়েছো? আমি এটা মুছে ফেললাম। আচ্ছা দেখো, এখন আমরা একটা যে আমি যে স্থায়ী মূল কণিকা বললাম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সেইগুলো হচ্ছে কি আমরা ডিটেইলস পড়বো। দেখো আমার সাথে সাথে এটা লিখে ফেলো, আমার সাথে সাথে এটা খাতায় তুলে ফেলো। আমরা এখন কি পড়বো বললাম? আমরা এখন বললাম যে আমরা পড়বো, এই যে আমি বললাম স্থায়ী মূল কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সম্পূর্ণ যে বিস্তারিত তথ্য সেগুলো হচ্ছে আমরা এই ছকটার মাধ্যমে পড়বো। সেই সকল বিস্তারিত তথ্য আমরা কি এই ছকটার মাধ্যমে পড়বো। এখানে লিখছি হচ্ছে কি স্থায়ী মূল কণিকা, এটা কি লিখেছি? স্থায়ী মূল কণিকা। ওকে, আর এখানে লিখবো হচ্ছে প্রকৃত, প্রকৃত। এখানে লিখলাম আপেক্ষিক, এখানে লিখেছি আপেক্ষিক। আর এখানে লিখেছি হচ্ছে অবস্থান, অবস্থান। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে লিখছি নাম, এখানে লিখছি নাম, এরপর প্রতীক, প্রতীক, আবিষ্কারক। লেখাগুলা কি বুঝতে পারছো তোমরা? লেখাগুলা বুঝতে পারলে আমাকে একটু কমেন্ট করে বলো তো যে লেখাগুলা আপু বুঝা যাচ্ছে। এখানে লিখছি ভর, এখানে লিখছি চার্জ, ভর চার্জ, আপেক্ষিকেরও সেম ভর চার্জ। আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাও তো যে বুঝা যাচ্ছে নাকি লেখাগুলো। ও আচ্ছা, সরি আসফি আসাদ, আমি সরি, একদম সরি, ভুলে পড়ে ফেলেছি এটা। আসফি, ওকে।
আচ্ছা ঠিক আছে, বুঝে যাচ্ছে। ওকে, এখন দেখো তো নাম যেটা বললাম, নাম কাদের নাম আমি বলবো বলো তো? নাম হচ্ছে একটা হচ্ছে কি তোমার ইলেকট্রন, ঠিক আছে? ইলেকট্রন, প্রথমে লেখা ইলেকট্রন, এরপরে লেখা প্রোটন, ইলেকট্রনের পরে লেখা কি প্রোটন, পরে লেখা নিউট্রন, ইলেকট্রন প্রোটন এবং কি নিউট্রন লেখা, ঠিক আছে? প্রতীক, ইলেকট্রনের প্রতীক কি বলতো দেখি, আমাকে সবাই জানো তো ইলেকট্রনের প্রতীক কি? সবাই কমেন্ট করো দেখি কে কে পারো, সবাই কমেন্ট করো ইলেকট্রনের প্রতীক কি? সবাই কমেন্ট করো ইলেকট্রনের প্রতীক কি? আচ্ছা দেখো, ইলেকট্রনকে আমরা কি দিয়ে লিখবো? ই দিয়ে, প্রোটনকে লিখবো পি দিয়ে, নিউট্রনকে লিখবো কি এন দিয়ে, ঠিক আছে? ইলেকট্রন আবিষ্কার করেছে হচ্ছে জে জে থমসন, জে জে থমসন, ঠিক আছে? 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করেছে জে জে থমসন 1897 সালে। প্রোটন আবিষ্কার করেছে কে? রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড 1919 সালে, 1919 সালে। নিউট্রন আবিষ্কার করেছে কে? বিজ্ঞানী চ্যাডউইক, বিজ্ঞানী চ্যাডউইক। কোনো লেখা বোঝা না গেলে আমাকে তোমরা একটু বলো যে আমি এই লেখাটা বুঝতে পারছি না, আমি তোমাদেরকে পড়ে শুনিয়ে দিব। নিউট্রন আবিষ্কার করেছে বিজ্ঞানী চ্যাডউইক, ঠিক আছে? 1932 সালে। এটা একটু আগে খাতার মধ্যে তুলো তো। আচ্ছা অনেকেই কমেন্ট করেছো, হ্যাঁ তোমরা সবাই পেরেছো। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এখন দেখো আমরা কি করব, আমরা করব ইলেকট্রনের প্রকৃত ভর এবং চার্জ, ঠিক আছে? ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে, ভরটা অবশ্যই আমরা গ্রাম এককে পড়ব। লেখাগুলো মনে হয় একটু বেশি মানে কি বলবো একদম গাদাগাদি হয়ে গেছে না? তোমরা যদি না বুঝো, আমি তো বারবার মুখে মুখে বলছি, তোমরা মানে ওই আমার কথা শুনে তোমরা খাতায় লিখে ফেলো, ঠিক আছে? তো দেখো ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10 to the power minus 28 গ্রাম। কি বললাম? ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.11 ইন্টু 10 to the power minus 28 গ্রাম, ওকে? এরপর হচ্ছে কি প্রোটনের ভর, প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10 to the power minus 24 গ্রাম, 1.673 into 10 to the power minus 24 গ্রাম। আর নিউট্রনের ভর হচ্ছে 1.675 into 10 to the power minus 24 গ্রাম। মানে তোমার প্রোটন এবং নিউট্রনের ভর কিন্তু কাছাকাছি, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো আমরা কি চার্জ পড়ব। ইলেকট্রনের চার্জ তো তোমরা জানো, কত বলো তো? -1। প্রোটনের ভর কত সেটা তোমরা আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে? না না প্রোটনের না, নিউট্রনের ভরটা তোমরা আমাকে কমেন্ট করে বলো তো যে নিউট্রনের ভর কত, কমেন্ট করে বলো, ঠিক আছে? আচ্ছা এখন আমরা যাচ্ছি আপেক্ষিক ভরে, ঠিক আছে? আপেক্ষিক ভর আমরা পড়বো এখানে AMU তে। আচ্ছা আপেক্ষিক ভর আমরা কিসে পড়বো? AMU। তবে তার আগে আমি তোমাদের কমেন্টগুলো পড়ে নিচ্ছি, তার আগে আমি তোমাদের কমেন্টগুলো পড়ে নিচ্ছি। আচ্ছা দেখো 1AMU মানে কি? এই যে AMU যে আমি বললাম এটা মানে কি? AMU মানে হচ্ছে AMU, এটা মানে কি? এটা মানে হচ্ছে অ্যাটমিক মলিকিউলার ইউনিট, ঠিক আছে? AMU মানে কি হচ্ছে? অ্যাটমিক মলিকিউলার ইউনিট, যার মান কত বলো তো? যার মান তোমরা কি জানো?
রাজপুত্র সে বলেছে 0, তাসনিম বলেছো 0, সমাপ্তি সাপ্তি 0, আসফি আসাল বলেছো 0, আদ্রিজা কুন্ডু বলেছো 0। ওকে, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। তবে আমাকে প্রথম সঠিক আনসার দিয়েছে আদরের রাজপুত্র, সো তার নামটা আমি অবশ্যই কি বোর্ডে লিখছি। যারা আমাকে সঠিক আনসার প্রথমে দিবে তাদের নামটা আমি বোর্ডে লিখব। সে সঠিক আনসার দিয়েছে, তাই তাকে হচ্ছে অনেক অনেক থ্যাংক ইউ। ঠিক আছে, আর বাকিরা যারা সঠিক আনসার দিয়েছে তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা এখন আমি যেটা বলছিলাম সেটাতে চলে যাই, যে AMU 1 AMU মানে কি, মানে AMU এটার সাথে গ্রামের সম্পর্কটা কি সেটা আমি বলছি। দেখো 1 AMU মানে 1.66054 into 10 to the power -24 গ্রাম। এটা সবাই খাতায় নোট ডাউন করে রাখো, এটা সবাই খাতায় নোট ডাউন করে রাখো যে 1 অ্যাটমিক মলিকিউলার ইউনিট সমান 1.66054 into 10 to the power -24 গ্রাম। এখন ধরো তুমি আপেক্ষিক ভরটা, তো তুমি তো AMU তে হিসাব করবে, তো তুমি যখন হিসাব করবে তুমি কি করবে, এই যে এই মানটা আছে না, এই যে প্রকৃত ভরের যে মানটা সেটাকে রাখবে লবে, এই মানটা রাখবে কি লবে, আর এটা হচ্ছে কি রাখবে হরে। তুমি লিখবা কিভাবে বলতো, এটাকে উপরে রাখবা আর এটাকে নিচে রেখে ভাগ দিবা, ভাগ দিলে তুমি একটা মান পাবা। তোমরা এখনই ক্যালকুলেটরে করো, তোমরা এখনই ক্যালকুলেটরে করো। আচ্ছা আমার সামনে আপাতত ক্যালকুলেটর আমি পাচ্ছি না, সো আমি হচ্ছে লিখে ফেলি, তোমরা নিজেরা ক্যালকুলেটরে করে দেখো। মানটা আসবে 5.488 into 10 to the power -4। এটা আসবে কিসে, AMU তে 5.488 into 10 to the power -4। তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেটর ইউজ করে আমাকে সেটা কমেন্ট করে জানাও যে হ্যাঁ আপু এটাই পেয়েছি, বুঝতে পেরেছি। আচ্ছা এরপরে দেখো, এরপর যে ভরের মানটা আছে, কার ভরের মান আছে, ভরের মানটা আছে কার, প্রোটনের। ভরের মানটা আছে কার, প্রোটনের। ঠিক আছে, প্রোটনের ভরটা সেম, এটাকে রাখবা কিসে, এটাকে রাখবা হচ্ছে লবে, আর এই মানটাকে রাখবা হচ্ছে কি হরে। এই মানটাকে রাখবে লবে এবং এই মানটাকে রাখবে কিসে, হরে। রাখার পর মানটা পাবে 1.00757 AMU। সেম এরকম এটাকে যখন আমরা লবে রাখবো এবং এটাকে যখন আমরা হরে রাখবো, তখন আপেক্ষিক ভর নিউট্রনের জন্য পাবো কত, 1.0089। ঠিক আছে, দেখো তো বুঝতে পেরেছো নাকি। আচ্ছা এরপর দেখো চার্জ, সেম চার্জ আমরা কি ধরবো বলো তো, চার্জ কি ধরবো আমাকে একটু জানাও তো। আচ্ছা নরমালি হচ্ছে, আচ্ছা একটা জিনিস একটু মিস্টেক হয়েছে আমার, হচ্ছে এটা প্রকৃত চার্জ না, প্রকৃত চার্জ না। প্রকৃত চার্জ আমি কি লিখবো তোমরা আমাকে তো কেউ একবার বলো নাই। আচ্ছা এটার আপেক্ষিক চার্জ হচ্ছে -1 প্লাসের 1 আর হচ্ছে 0। আর যেটা প্রকৃত চার্জ, প্রকৃত চার্জটা কত বলো তো, -1.6 into 10 to the power -19 কুলম্ব। এটা হবে প্লাসের 1.6 into 10 to the power -19 কুলম্ব, আর এটা হবে 0। একটু মিস্টেক হয়েছে, যেটা তোমরা খাতায় ঠিক করে নাও, যে ইলেকট্রনের চার্জ তোমরা যেটা বলেছো ঠিক আছে, কিন্তু প্রকৃত চার্জ হচ্ছে কত, -1.6 into 10 to the power -19 কুলম্ব, এবং প্রোটনের চার্জ হচ্ছে +1.6 into 10 to the power -19 কুলম্ব। আর ইলেকট্রনের আপেক্ষিক চার্জ হচ্ছে -1, প্রোটনের আপেক্ষিক চার্জ হচ্ছে +1, এবং নিউট্রনের চার্জ তো 0, তাহলে সব জায়গায় আমরা কি লিখবো, 0 লিখবো। তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো আমাকে একটু জানাও। যদি বুঝতে পারো তাহলে এখন আমরা অবস্থানে যাই। আচ্ছা যখন ইলেকট্রনটা নরমালি একটা পরমাণুতে কোন জায়গায় থাকে, আমি যখন একটা পরমাণু ড্র করি, দেখো আমি
আমি যখন একটা পরমাণু ড্র বলতে কি আমি জাস্ট যখন ইলেকট্রন বিন্যাস দেখানোর সময় এই যে আমি যে এগুলো যে গোল গোল দিলাম, এগুলো কি? এগুলো হচ্ছে কক্ষপথ। কক্ষপথে কি থাকে? কক্ষপথে থাকে হচ্ছে কি ইলেকট্রন। তার মানে কি ইলেকট্রনের অবস্থান কোথায়? কক্ষপথে। ঠিক আছে, ইলেকট্রনের অবস্থান হচ্ছে কোথায়? কক্ষপথে। ঠিক আছে, আর প্রোটন থাকে কোথায়? প্রোটন থাকে হচ্ছে কি ঠিক এই জায়গাটাতে, মানে নিউক্লিয়াসের কেন্দ্রে। তার মানে আমি কি বলবো? প্রোটনের অবস্থান হচ্ছে কোথায়? নিউক্লিয়াসে। প্রোটনের অবস্থান নিউক্লিয়াসে। কোথায় বললাম? নিউক্লিয়াসে। ঠিক আছে, আর নিউট্রনের অবস্থান কোথায়? নিউট্রনের অবস্থান কোথায়? ঠিক এই জায়গায়, নিউক্লিয়াসে। ঠিক আছে, তোমরা একটু খাতায় নোট ডাউন করো, এরপর আর যদি করা না হয় তাহলে স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নেওয়ার পর আমাকে জানাও। আচ্ছা, আপেক্ষিক ভরের একক হচ্ছে AMU। ফেরদৌস উকিল। ফেরদৌস, আচ্ছা আচ্ছা, নামটা পড়তে পারছি না। আপেক্ষিক ভরের একক হচ্ছে কি AMU, মানে হচ্ছে তোমার অ্যাটমিক মলিকিউলার ইউনিট। ঠিক আছে, আচ্ছা আসফি আসল লিখেছে, বুঝেছি আপু। ওকে ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এটাকে মুছে ফেলছি। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, তোমরা কি হচ্ছে লিখেছো এটা? আচ্ছা, আমি হচ্ছে তোমাদেরকে অ্যাডমিশন টেস্টের জন্য কয়েকটা করে বলে দিব, যে ছোট ছোট কয়েকটা লাইন বলে দিব, যে মানে বলে দিব যে এটা হচ্ছে এই জায়গায় এসেছে। তোমরা যদি দেখা যায় এগুলো একটু মনে রাখো, তাহলে দেখা যাবে তোমাদের জাহাঙ্গীরনগর বা চিটাগাং ইউনিভার্সিটিতে হয়ে যাবে। তো আমি এখানে এরকম একটা শর্ট টিপস দিয়ে দিচ্ছি, সেটা হলো যে এই যে দেখতেছো না, যে এই যে প্রকৃত ভর যেটা, এই যে এটা 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। তো একটা প্রোটনের ভর কি বলেছি? একটি প্রোটনের ভরের 1/1837 এত এর সমান হচ্ছে একটা ইলেকট্রনের প্রকৃত ভর। ঠিক আছে, মানে যখন তুমি একটা প্রোটনের ভরকে, যখন প্রোটনের ভরের এত অংশ হচ্ছে একটা ইলেকট্রনের ভর। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এসেছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তোমরা হচ্ছে যখন কোশ্চেন ব্যাংক পড়বে তখন তোমরা দেখতে পারবা যে এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এসেছিল, যে একটি প্রোটনের ভরের এত এর সমান হচ্ছে একটা ইলেকট্রনের ভর। ঠিক আছে, আরেকটা নোট ডাউন করে রাখো, সেটা হচ্ছে একটি ইলেকট্রনের ভরের 1839 গুণ হচ্ছে নিউট্রনের ভর। ঠিক আছে, একটি ইলেকট্রনের ভরের 1839 গুণ হচ্ছে কি নিউট্রনের ভর, মানে এটা হচ্ছে 1/1837 এর সমান। আমি তো ইংলিশ বাংলা সব মিলিয়ে মিশিয়ে বলে ফেলতেছি, যাই হোক তোমরা তো বুঝতে পেরেছো আশা করি, যে 1/1837 এর সমান অংশ হচ্ছে কি ইলেকট্রনের ভর, আর একটি ভরের 1839 গুণ হচ্ছে কি একটি নিউট্রনের ভর, মানে একটা ইলেকট্রনের ভরকে 1839 গুণ করলে তুমি হচ্ছে নিউট্রনের ভরটা পেয়ে যাবা। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি হচ্ছে এটাকে মুছে ফেলছি। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এটাকে মুছে ফেলছি। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমি মুছে ফেলছি। আচ্ছা, এখন যে আমি যে পড়ালাম, আমি এখন একটা কোশ্চেন করি, তোমরা খাতা না দেখে আমাকে আনসারটা দাও। সেটা হলো যে নিউট্রনের আবিষ্কারক কে? নিউট্রনের আবিষ্কারক কে? যে সবার আগে আনসার দিবে আমি তার নামটা বোর্ডে লিখবো। ঠিক আছে, সো সবাই তাড়াতাড়ি আনসার দিয়ে ফেলো। আচ্ছা, এতক্ষণ তো আমরা কি পড়ালাম তোমাদেরকে, যে স্থায়ী মূল কণিকা। দেখো প্রথমে কিন্তু ছিল কি পরমাণুর মূল কণিকা। দেখো আগের পেজে যাও তোমাদের খাতার, পরমাণুর মূল কণিকা কি দুই রকমের ছিল। কি বললাম? স্থায়ী মূল কণিকা আর হচ্ছে অস্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা তিনটা, আমরা তো এখন পড়ে ফেললাম, এখন আমরা কি পড়বো? অস্থায়ী মূল কণিকা। ঠিক আছে,
দেখো আমি কি লিখছি, অস্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকা। আচ্ছা, অস্থায়ী মূল কণিকা, কয়েক রকমের অস্থায়ী মূল কণিকা আছে, সেইগুলোর নামটা আমি বলছি। তার আগে আমি একটা জিনিস একটু লিখে নিই, সেটা হচ্ছে এন এ পি, আরেকটা পি, আরেকটা পি, ডাবল এম, আরেকটা বি, জি। কি বললাম দেখো, এন এ ট্রিপল পি ডাবল এম বিজি, ঠিক আছে, এটা লিখলাম। এখন এই সবগুলো হচ্ছে কি অস্থায়ী মূল কণিকার নামের প্রথম ওয়ার্ডগুলো। তোমরা যদি এইভাবে মনে রাখো যে এন এ না, তারপরে ট্রিপল পি ডাবল এম বিজি, মানে তোমরা বিজি, ঠিক আছে, তোমরা ব্যস্ত, ঠিক আছে। আচ্ছা যাই হোক, মানে তোমরা জাস্ট নর্মাল তোমাদের মতো টেকনিক করে মনে রাখবা, আমি এইভাবে মনে রেখেছিলাম আমার সময় আর কি। তো এটা হচ্ছে আচ্ছা আগে আমি নামগুলো বলি অস্থায়ী মূল কণিকার। এন দিয়ে কি, এন দিয়ে হচ্ছে নিউট্রিনো, এন দিয়ে কি, এন দিয়ে হচ্ছে নিউট্রিনো, এন দিয়ে হচ্ছে নিউট্রিনো। এ দিয়ে কি, এ দিয়ে হচ্ছে এন্টি নিউট্রিনো, এ দিয়ে কি বললাম, এন্টি নিউট্রিনো, নিউট্রিনো, ঠিক আছে। আচ্ছা তারপরে পি দিয়ে কি, হ্যাঁ, এন দিয়ে হচ্ছে নিউট্রিনো, এ দিয়ে হচ্ছে এন্টি নিউট্রিনো, ঠিক আছে। পি দিয়ে কি বলতো, পি দিয়ে হচ্ছে পজিট্রন, পজিট্রন, ঠিক আছে, পি দিয়ে হচ্ছে পজিট্রন। আরেকটা পি দিয়ে কি, আরেকটা পি দিয়ে হচ্ছে পজিট্রিনো, পজিট্রিনো। তোমরা যদি লেখা না বোঝা যায় তাহলে তোমরা আমার যে আমি যে মুখে বলছি সেটা শুনে খাতায় নোট ডাউন করে ফেলবে, ঠিক আছে। পি দিয়ে হচ্ছে পজিট্রিনো। আরেকটা পি দিয়ে কি, আরেকটা পি দিয়ে হচ্ছে পাইউন, পাইউন, ঠিক আছে। আরেকটা পি দিয়ে হচ্ছে কি পাইউন। এম দিয়ে কি, এম দিয়ে হচ্ছে মিউউন, এম দিয়ে হচ্ছে মিউউন, ঠিক আছে। এম দিয়ে কি, মিউউন। আরেকটা এম দিয়ে কি, আচ্ছা এতক্ষণ আমি আরেকবার একটু বলে নিই তাহলে তোমাদের একটু স্মরণে থাকবে। নিউট্রিনো, এ দিয়ে এন্টি নিউট্রিনো, পি দিয়ে পজিট্রন, আরেকটা পি দিয়ে পজিট্রিনো, আরেকটা পি দিয়ে পাইউন, আরেকটা এম দিয়ে কি, মানে সরি আরেকটা এম না, এম দিয়ে হচ্ছে মিউউন, আরেকটা এম দিয়ে হচ্ছে কি মেসন, মেসন। আচ্ছা এখন বি দিয়ে কি, বি দিয়ে হবে কি বোসন, আর জি দিয়ে হচ্ছে কি গ্যাভিট্রিনো, গ্যাভিট্রিনো, গ্যাভিট্রিনো। আচ্ছা এই যে আমি অস্থায়ী মূল কণিকাগুলো পড়ালাম, এখান থেকে যে ইউতে একটা কোশ্চেন এসেছিল অ্যাডমিশন টেস্টের সময়, যে ইউ থেকে এখান থেকে একটা কোশ্চেন এসেছিল যে নিচের কোনটি অস্থায়ী মূল কণিকা, এরকম দিয়ে কতগুলো নাম দিয়েছিল, তো তোমাকে চিহ্নিত করতে হবে যে কোনটা হচ্ছে কি অস্থায়ী মূল কণিকা। তো তোমাকে অবশ্যই এই সবগুলো নাম ভালো মতো মনে রাখতে হবে, ঠিক আছে। এটাকে হচ্ছে স্ক্রিনশট নাও, তারপর আমাকে লিখো যে স্ক্রিনশট নিয়ে ফেলেছো, আমাকে একটু লিখে জানাও। আচ্ছা আমি যে কোশ্চেনটা করেছিলাম সেটার মধ্যে সবার আগে আনসার দিয়েছো জান্নাতুল নাইম। আচ্ছা জান্নাতুল নাইমকে অনেক অনেক ধন্যবাদ। আমি অবশ্যই জান্নাতুল নাইমের নামটা কোথায় লিখবো, বোর্ডে লিখবো। জান্নাতুল নাইমকে অনেক অনেক ধন্যবাদ, জান্নাতুল নাইমকে অনেক অনেক ধন্যবাদ আনসারটা দেওয়ার জন্য, এবং সাথে সাথে আরো অনেকেই দিয়েছো, আমি তাদের নামটাও পড়ছি। আদ্রিজা কুন্ডু, ওকে থ্যাংক ইউ। সমাপ্তি সাথেও পেরেছো, ফারজানা আক্তার রাবেয়া, তারপরে সায়েদা সাদিয়া তাবাসসুম, ওকে। তাসনিম পেরেছো, আসফিয়া সাদ বলেছো, লেখা বুঝা, আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট ডান, ওকে। তাহলে আমি হচ্ছে এই সবগুলো হচ্ছে মুছে ফেলছি, ঠিক আছে। মুছে ফেলেছি, তোমরা নিশ্চয়ই স্ক্রিনশট নিয়ে ফেলেছো, আমি মুছে ফেলছি। আচ্ছা
কি বললাম যে পরমাণুর মূল কণিকা দুই রকমের, একটা স্থায়ী মূল কণিকা, একটা অস্থায়ী মূল কণিকা। কিন্তু এই স্থায়ী এবং অস্থায়ী এই দুইটা ছাড়াও আরেক ধরনের মূল কণিকা দেখা যায়। কি বললাম? স্থায়ী এবং অস্থায়ী এই দুইটা ছাড়াও আরেক ধরনের কি দেখা যায়? আরেক ধরনের কণিকা দেখা যায়, সেটার নাম হচ্ছে কি কম্পোজিট কণিকা। ঠিক আছে, সেটার নাম হচ্ছে কি কম্পোজিট কণিকা। ঠিক আছে, এটা আমি কি পড়বো? এটা আমি পড়বো যে স্থায়ী এবং অস্থায়ী ছাড়াও এক ধরনের ভারী কণিকা দেখা যায়। এক ধরনের ভারী কণিকা দেখা যায়। স্থায়ী এবং অস্থায়ী কণিকা ছাড়াও এক ধরনের ভারী কণিকা দেখা যায়, এটার নামই হচ্ছে কি কম্পোজিট কণিকা। এটার নামই কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা। আচ্ছা, তোমরা আশা করি লিখে ফেলেছো। আচ্ছা, কি বললাম? যে স্থায়ী এবং অস্থায়ী ছাড়াও এক ধরনের ভারী কণিকা দেখা যায়। মানে কি? মানে তোমার এই যে স্থায়ী, এই যে আমার অস্থায়ী গেল, এই দুইটা ছাড়াও এক ধরনের ভারী কণিকা দেখা যায়, যার নাম হচ্ছে কম্পোজিট কণিকা। এবং এই দুইটা কম্পোজিট কণিকা হচ্ছে দুইটার নাম বলে দিচ্ছিলাম, দুই রকমের। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কি আলফা কণা, আলফা কণা। দুই ধরনের কম্পোজিট কণিকা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আলফা কণা, একটা হচ্ছে কি ডিউটেরন কণিকা। ঠিক আছে, তোমরা একটু হচ্ছে কি কি বললাম দেখো। দুই ধরনের কণা দেখা যায়, মানে কম্পোজিট কণিকা দুই রকমের হয়। সেটা হচ্ছে কি আলফা কণা এবং কম্পোজিট কণিকা। তোমরা হচ্ছে এটাকে স্ক্রিনশট নাও, এরপর আমি অন্য কিছু পড়াচ্ছি। স্ক্রিনশট নাও হয়ে গেছে? আচ্ছা, অনেকে হচ্ছে আপু আমি মিস করছি এইটুকু। কি লিখেছো? আদরের রাজপুত্র কি লিখেছো আমি আসলে বুঝতে পারি নাই, আমাকে একটু আরেকটু বলো তো। আসলে মাঝে মাঝে তোমাদের কমেন্ট পড়ে আমি হেসে দিই। আচ্ছা ঠিক আছে, আমি এখন নতুন টপিকে যাচ্ছি। আচ্ছা, নতুন টপিকে চলে যাচ্ছি আমি। সেটা হচ্ছে আমি এখন যেই টপিকটা পড়াবো সেটা হচ্ছে, তোমরা এটা সবাই জানো, ঠিক আছে? এটা কিন্তু আমাকে তোমরা আনসার দিবে। পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা এটা কাকে বলে বলো তো? পারমাণবিক সংখ্যা কাকে বলে বলো তো, আমাকে একটু বলো তো। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি একটু সংজ্ঞাটাকে লিখে নিচ্ছি যে কোনো মৌলের একটি পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। লেখাগুলো কি বুঝতে যাচ্ছে? আমার লেখা তো খুব বাজে, তাই না? লেখা তো বুঝে যাওয়ার কথা না। তোমরা কি বুঝতে পারছো আমার লেখা?
আগের পার্ট মিস করছি, ফুল দেখতে হইব আবার। আচ্ছা ঠিক আছে মুশফিকুর রহমান, তুমি যেটা মিস করেছো লাইভ তো রেকর্ড থাকবে, তুমি আবার দেখে নিও, ঠিক আছে? কোন মৌলের প্রথম সংখ্যাই হলো, হ্যাঁ হ্যাঁ তানভীর ইসলাম তুষার একদম ঠিক বলেছো যে কোন মৌলের প্রথম সংখ্যাই হলো কি ওই মৌলের পারমাণবিক সংখ্যা, ঠিক বলেছো। আসফি আছে তো ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ শিহাব হোসেন, শিহাব ওকে। আচ্ছা ফারজানা আক্তার রাবেয়া তোমাকে অনেক থ্যাংক ইউ। আচ্ছা তাহলে কি বললাম যে কোন মৌলের একটি পরমাণুতে উপস্থিত যতগুলো প্রোটন সংখ্যা থাকবে তাকে আমি কি বলবো ওই মৌলের পারমাণবিক সংখ্যা। যেমন দেখো, যেমন কি বললাম কার্বন, কার্বনের সরি কার্বন, কার্বনের মধ্যে কয়টা প্রোটন থাকে বলো তো? কার্বনে থাকে তোমার 6টা প্রোটন, তার মানে কি কার্বনের পারমাণবিক সংখ্যাও 6। বা এরকম করে আমরা বলতে পারি যে কার্বনের পারমাণবিক সংখ্যা যেহেতু 6, তার মানে কার্বনের মধ্যে 6টা প্রোটন আছে, ঠিক আছে? আচ্ছা তাহলে তোমরা এটাকে স্ক্রিনশট নাও, তারপর আমি এটাকে মুছে ফেলছি। আচ্ছা আর এর আগে আরেকটা কথা বলে নেই যে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যাকে সূচিত করা হয় জেড দ্বারা। পারমাণবিক সংখ্যাকে সূচিত করা হয় জেড দ্বারা, ঠিক আছে? এটা একটু ভালো মতো মনে রেখো, ঠিক আছে? আমি এটাকে মুছে ফেলছি। এখন দেখো, এখন আমরা পড়ব হচ্ছে ভর সংখ্যা। এখন আমরা কি পড়ব? ভর সংখ্যা, ঠিক আছে? ভর সংখ্যা কাকে বলে? কোন মৌলের আগের মতো, একদম আগের মতো, খুবই সহজ। আচ্ছা খুবই সহজ, এটা আমি বলতেছি তো তোমরাই আমাকে বলবে যে হ্যাঁ আপু এটা সহজ, কারণ কি? কারণ তোমরা 9, 10 এগুলো খুবই ভালো মতো পড়ে আসছো, রাইট? কোন মৌলের একটি পরমাণুতে উপস্থিত কোন মৌলের একটি পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন, এবং কি বললাম নিউট্রন সংখ্যার যোগফলকে, কোন মৌলের একটি পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। ভর সংখ্যা বলে, ঠিক আছে? কোন মৌলের একটি পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে, ঠিক আছে? আর ভর সংখ্যাকে সূচিত করা হয় হচ্ছে কি দ্বারা? এ দ্বারা। ভর সংখ্যাকে এ দ্বারা সূচিত করা হয়, ভর সংখ্যাকে এ দ্বারা সূচিত করা হয়, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে তোমরা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস লিখি, যেহেতু আমি কি বললাম ভর সংখ্যা মানে হচ্ছে কি প্রোটন সংখ্যা, মানে কি এই যে প্রোটন সংখ্যা আর এই যে নিউট্রন সংখ্যা, এই দুটো যোগ করলে আমরা কি পাবো? ভর সংখ্যা, ঠিক আছে? তার মানে আমি কি বলতে পারি বলো তো? আমি কি বলতে পারি বলো? আমি বলতে পারি যে a সমান p প্লাস n। আমি কি এটা বলতে পারি? আমি কি এটা বলতে পারি বলো যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা কি বলবো? ভর সংখ্যা, ঠিক আছে? তো তোমরা এটার একটা স্ক্রিনশট নাও বা লিখে ফেলো, লেখা হয়ে গেলে আমাকে জানাও, তারপর আমি এটা মুছে ফেলবো। ততক্ষণে আমি তোমাদের কমেন্ট গুলো দেখি। হ্যাঁ ঠিক বলেছো, তানভীর ইসলাম তুষার বলেছো প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে অ্যাটমিক মাস বলে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। মোট সংখ্যা আদ্রিজা কুন্ডু ঠিক বলেছো। কোন মৌলের উপস্থিতি প্রোটন, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। এসএস ডান, ওকে ওকে, তাহলে আমি পরেরটাতে যাচ্ছি। এসএস ডান, তাহলে আমি পরেরটাতে যাচ্ছি। আচ্ছা দেখো, আমি যখন কোনো একটা পরমাণুকে যখন সূচিত করব, মানে আমি যখন এটার পরিচয়টা দিব যে এটার প্রোটন সংখ্যা এবং এটার ভর সংখ্যা কত, আমি যখন কোনো একটা পরমাণুকে পরিচয় দিতে যাব তখন আমি এটাকে কিভাবে লিখব? সাপোজ ধরো আমি কার কথা লিখবো, ধরো আমি অক্সিজেনের কথা লিখলাম, অক্সিজেন যদি লিখি তাহলে এই অক্সিজেনের হচ্ছে আমি প্রোটন সংখ্যা লিখবো এইখানে,
এখানে আমি কি লিখবো? প্রোটন সংখ্যা। কি লিখবো? প্রোটন সংখ্যা। আর এই জায়গায় আমি কি লিখবো? ভর সংখ্যা লিখবো। ঠিক আছে, তাহলে আমি এটাকে কিভাবে সূচিত করতে পারি আমাকে বলো তো। যে এই যে অক্সিজেন লিখলাম, ঠিক আছে, এই যে অক্সিজেন লিখলাম, তার প্রোটন সংখ্যা কত? 8, আর তার ভর সংখ্যা কত? 16। ঠিক আছে, তোমরা কি এটা বুঝতে পেরেছো? আচ্ছা, যদি বুঝতে পেরে থাকো এভাবেও লিখে রাখতে পারো যে আমি এক্স দিলাম, এক্স হচ্ছে মৌলের নাম। আচ্ছা দাঁড়াও এক মিনিট। এক্স হচ্ছে মৌলের নাম, তার মানে আমি এই যে এই জায়গায় লিখবো হচ্ছে কি প্রোটন সংখ্যা, মানে এই জায়গায় লিখবো আমি কি প্রোটন সংখ্যা, আর এই জায়গায় লিখবো আমি ভর সংখ্যা। এটাকে আমি পি না দিই, এটাকে আমি জেড দিই, কারণ আমি পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা সূচিত করেছি। আর আমরা জানি যে প্রোটন সংখ্যা মানেই হচ্ছে পারমাণবিক সংখ্যা। ওকে, তাহলে এক্স কি? এক্স হচ্ছে আমার মৌলের নাম বা পরমাণুটার নাম। ঠিক আছে, এ কি? এ হচ্ছে আমার ভর সংখ্যা। ঠিক আছে, এ হচ্ছে আমার কি? ভর সংখ্যা। আর জেড হচ্ছে আমার কি? জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। জেড হচ্ছে কি? পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে এটাকে তোমরা লিখে ফেলো বা স্ক্রিনশট দিয়ে ফেলো, আমি মুছে ফেলছি। আচ্ছা, আচ্ছা এখন আমরা কি পড়বো বলো তো? এখন আমরা পড়বো আইসোটোপ। আইসোটোপ, ঠিক আছে, এখন আমরা কি পড়বো? আইসোটোপ। আইসোটোপ মানে কি? ঠিক আছে, আইসো কথাটির মানে হচ্ছে, আইসো কথাটির মানে হচ্ছে এই যে এই কথাটার মানে হচ্ছে একই। এই কথাটার মানে কি? একই। ঠিক আছে, এই আইসোটোপের মধ্যে আইসো কথাটার মানে হচ্ছে একই, এবং টোপ কথাটার মানে হচ্ছে কি? স্থান। টোপ কথাটার মানে হচ্ছে কি? স্থান। ঠিক আছে, কিন্তু কিন্তু মনে রাখার একটা টেকনিকের জন্য, মানে আমি যেভাবে পড়েছিলাম আমি তোমাদেরকে সেভাবেই বলছি। আমি পড়তাম যে টোপ, টোপের এখানে কি আছে? প না, আমি বুঝতাম কি? এটা দিয়ে বুঝতাম প্রোটন। ঠিক আছে, এটা দিয়ে আমি কি বুঝতাম? প্রোটন। ঠিক আছে, তার মানে আমি কি বলতে পারি যে যে সকল মৌলের, আর একই, একই মানে তুমি হচ্ছে সমান বলতে পারো। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি যে যে সকল মৌলের প্রোটন সংখ্যাটা সমান, যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যাটা ভিন্ন, তাদেরকে আমি বলবো হচ্ছে কি? আইসোটোপ। তাদেরকে আমি কি বলবো? আইসোটোপ। ঠিক আছে, আমি একটু লিখে দিচ্ছি দেখো। এই যে যে সকল মৌলের, যে সকল মৌলের, যে সকল মৌলের প্রোটন, প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা সমান কিন্তু কিন্তু ভর সংখ্যাটা কি? ভিন্ন। কিন্তু কি বললাম? কিন্তু ভর সংখ্যা ভিন্ন। ঠিক আছে, তাদেরকে কি বলে? তাদেরকে আমরা বলবো, তাদেরকে কি বলা হয়? তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তাদেরকে পরস্পরের কি বলে? আইসোটোপ বলে। তাদেরকে পরস্পরের কি বলে? আইসোটোপ বলে। ঠিক আছে, কি বললাম? যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু, সরি একটা জিনিস একটু মিস্টেক হয়ে গেছে, কিন্তু ভর সংখ্যা এবং 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 কথাটা হবে এবং কি সংখ্যা? নিউট্রন সংখ্যা। একটু তোমরা লিখে ফেলো কষ্ট করে। যে সকল মৌলের ভর সংখ্যা, সরি, যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমি বলবো কি? আইসোটোপ। ঠিক আছে, আচ্ছা এখন আইসোটোপের উদাহরণের মধ্যে আমি কি বলবো? যে আইসোটোপ, আচ্ছা হাইড্রোজেনের কয়টা আইসোটোপ আছে? হাইড্রোজেনের হচ্ছে 3টা আইসোটোপ আছে। ঠিক আছে, কি কি আইসোটোপ আছে দেখো, আমি লিখছি। হাইড্রোজেনের, হাইড্রোজেনের, হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে। কি রয়েছে? হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে। ঠিক আছে, হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে। কি কি বলতো?
এক নাম্বার হচ্ছে কি প্রোটিয়াম, 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 ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে কি ডিউটেরিয়াম, 2 নাম্বার কি ডিউটেরিয়াম, 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 ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে কি ট্রিটিয়াম, 3 নাম্বার কি ট্রিটিয়াম। ট্রিটিয়াম বানানটা কি হয়েছে? ট্রিটিয়াম বানানটা কি হয়েছে আমাকে একটু বলো তো। আমি আসলে কোনটার মধ্যে র ফলা আমি ভুলে গেছি, আমাকে একটু বলো তো ট্রিটিয়াম বানানটা কি হয়েছে নাকি। আচ্ছা, এই যে প্রোটিয়াম আমি লিখলাম, এটাকে আমি কি করে লিখবো বলো তো। এটাকে আমি লিখবো এইভাবে। আমি কি বলেছিলাম, যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান, তার মানে হাইড্রোজেনের কি প্রোটন সংখ্যা সমান থাকবে 1, এটারও কি হবে 1, এটারও কি হবে 1, ঠিক আছে। যে সকল মৌলের প্রোটন সংখ্যাটা সমান, ঠিক আছে, প্রোটন সংখ্যা সমান, কিন্তু কি বললাম ভর সংখ্যা ভিন্ন। তার মানে এটার ভর সংখ্যা কত 1, এটার হবে কি 2, এটার হবে 3। তার মানে দেখো তো মিলল নাকি, যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা কি ভিন্ন, তাদেরকে আমি কি বলবো আইসোটোপ, ঠিক আছে। এখন এটার মধ্যে এই তিনটার মধ্যে আমি হচ্ছে এখন ভর সংখ্যা, প্রোটন এবং নিউট্রন সংখ্যাগুলো আলাদা আলাদা করে লিখবো। দেখো কি করে, এখানে আমি লিখবো কি একটা ছক বানালাম আমি, ঠিক আছে। এই ছকের মধ্যে আমি এখানে যে এই জায়গাটাতে লিখবো হচ্ছে কি সংখ্যা লিখতে পারি, ধরো প্রোটন সংখ্যা আমি লিখলাম, প্রোটন সংখ্যা এখানে আমি লিখবো, আচ্ছা প্রোটন না পারমাণবিক সংখ্যা লিখি জেড দ্বারা, এখানে আমি লিখবো ভর সংখ্যা, আর এখানে আমি লিখবো কি নিউট্রন সংখ্যা, ঠিক আছে। তোমরা এটাকে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যা ইচ্ছা বলতে পারো। তাহলে এটার মান কত 1, এটার মান কত 1, এটার মান কত 1, এটার মান কত 1, বাট ভর সংখ্যা এটার কত 1, এটার কত 2, এটার কত 3, ঠিক আছে। বুঝতে পেরেছো আশা করি। এই নিউট্রন, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে। আমি যেহেতু বলছিলাম যে ভর সংখ্যা মানে হচ্ছে কি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, বা এটাকে তুমি জেডও লিখতে পারো তোমার যা ইচ্ছা, বা এখানে তুমি জেড অথবা পিও দিতে পারো, এটা তোমার ইচ্ছা। তো জেড প্লাস এন অথবা কি অথবা হচ্ছে কি পি প্লাস এন। তাহলে আমি কি করতে পারি, এই এন এর মানটা, যে এন এর মানটা বের করার জন্য আমি কি করতে পারি, এ থেকে কি পি বিয়োগ করব, ঠিক আছে। এ থেকে কি করব পি বিয়োগ করব। তাহলে এ থেকে পি বিয়োগ করলে আমি নিউটনের মান কত পাবো 0, এ থেকে পি বিয়োগ করলে আমি নিউটনের মান কত পাবো 0, ঠিক আছে। তাহলে এখানে আমি মানটা কত পাবো 1, আর এখানে আমি মানটা কত পাবো আমাকে তোমরা এটা কমেন্ট করে জানাবে, আমি এটা লিখবো না, তোমরা আমাকে এটা কমেন্ট করে তাড়াতাড়ি করে জানাও। আচ্ছা আচ্ছা, তানভীর ইসলাম তুষার অনেকগুলো লিখেছে, হ্যাঁ আমি আস্তে আস্তে সবগুলো পড়াবো। আচ্ছা পরেরটা, আচ্ছা পরের এটার নিচে হবে না, না আচ্ছা ঠিক আছে ওকে। 2 তাসনিম সবার আগে বলেছে, আচ্ছা ঠিক আছে। তাসনিম, তাসনিম, হ্যাঁ তাসনিম সবার আগে বলেছে, তাসনিমকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে। তাসনিমকে কি অনেক অনেক ধন্যবাদ। আমি তাসনিমের নামটা অবশ্যই লিখবো, আর বানানটা ভুলে গেছি, তাহলে একটু দেখুন। তাসনিম, তাসনিমকে অনেক ধন্যবাদ। ইভেন যারা সঠিক আনসার দিয়েছো তাদের সবাইকেই আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে তোমরা রেসপন্স করছো, ঠিক আছে। এটার মান তাহলে কত হবে 2। তাহলে আমি এটাকে মুছে ফেলছি, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, না তো মনে হয় লিখে ফেলছো, তাহলে স্ক্রিনশট দেওয়ার দরকার নেই, লিখে ফেললে আর স্ক্রিনশট দেওয়ার দরকার নাই। আচ্ছা এখন আমি কি করব, এখন আমি পড়বো আইসো বার, কি পড়বো আইসো বার, ঠিক আছে। আইসো বার করবো, এটার একটা টেকনিক বলি, সেটা হচ্ছে কি আমি কি বলছিলাম, আইসো মানে চিন্তা করবে সমান, আর বার, বার মানে চিন্তা করবে কি যেহেতু এরকম বড় টাইপস আছে, তাহলে চিন্তা করবে কি এটাকে ভর, ঠিক আছে। এটাকে কি চিন্তা করবে ভর। আগেরটাতে যেহেতু প ছিল আমি চিন্তা করছিলাম কি প্রোটন সংখ্যা, এখানে কি আছে ব আছে, ব ব টাইপস, ওকে। তাহলে আমি কি মানে কি চিন্তা করব ভর। তাহলে আমি সংজ্ঞাটা কি লিখবো, যে যে সকল মৌলের, যে সকল মৌলের, যে সকল মৌলের কি হবে, যে সকল মৌলের ভর সংখ্যা সমান,
যে সকল মৌলের ভর সংখ্যা সমান, ঠিক আছে? মানে এই ওয়ার্ডটা থেকে যেটা পাবে, এই ওয়ার্ডটা থেকে যেটা পাবে, মানে আমি যেটা যে তোমাকে এখন যে বললাম মেমোরাইজ থাকার জন্য, যে ওয়ার্ডটা পাবে সেই ওয়ার্ডটা হচ্ছে সবসময় সমান হবে। যেরকম আইসো বারের কি সমান হবে, ভর সংখ্যাটা সমান হবে, কিন্তু সমান হবে না কি সমান হবে না, যে সকল মৌলের কি ভর সংখ্যাটা সমান কিন্তু নিউট্রন এবং প্রোটন সংখ্যাটা কি ভিন্ন হবে, নিউট্রন এবং প্রোটন সংখ্যা কি ভিন্ন, ঠিক আছে? নিউট্রন এবং প্রোটন সংখ্যা ভিন্ন, তাকে আমি কি বলবো বলো তো? তাদেরকে পরস্পরের কি বলে, তাদেরকে পরস্পরের কি বলে, আইসোবার বলে, ঠিক আছে? পরস্পরের কি বলে, আইসোবার বলে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমি কি বললাম, যে যে সকল মৌলের ভর সংখ্যাটা সমান কিন্তু নিউট্রন এবং প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোবার বলে, ঠিক আছে? দেখো তো তোমরা বুঝতে পেরেছো নাকি? আচ্ছা, তানভীর ইসলাম তুষার, তুমি যদি প্রথমে আনসার দাও আমি তোমার নামটাই লিখবো, কোনো সমস্যা নেই। না, পুরুষ নির্যাতন একদমই হচ্ছে না এখানে। যে সকল মৌলের ভর সংখ্যা সমান, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আইসোবারের উদাহরণ কি কি? আইসোবারের উদাহরণ হলো টেলুরিয়াম, টেলুরিয়াম আর হচ্ছে কি আয়োডিন, টেলুরিয়াম আর কি হচ্ছে আয়োডিন। টেলুরিয়ামের কত ভর সংখ্যা হচ্ছে কত 127, আয়োডিনের কত 127, কিন্তু এটার হচ্ছে 53, এটার হচ্ছে কত 52, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আমি কি বললাম, যে সকল মৌলের ভর সংখ্যা সমান কিন্তু নিউট্রন এবং প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলবো আমরা, পরস্পরের আইসোবার। যেমন হচ্ছে কি টেলুরিয়াম, আচ্ছা টেলুরিয়াম হচ্ছে 52, এটা হচ্ছে 53, টেলুরিয়াম হচ্ছে কত 52 আর এটা হচ্ছে কি 53, ঠিক আছে? তার মানে টেলুরিয়ামের হচ্ছে কি, দেখো এই যে ভর সংখ্যা আমরা কি লিখতাম, উপরে লিখতাম ভর সংখ্যা, ভর সংখ্যাটা সমান কিন্তু কি এই যে প্রোটন সংখ্যা ভিন্ন। এখন তুমি ভর থেকে প্রোটনটা বিয়োগ করে দেখো নিউট্রন সংখ্যাটাও কিন্তু ভিন্ন হবে। তার মানে আমি কি বললাম, এই যে ভর সংখ্যাটা সমান হবে কিন্তু নিউট্রন, এই যে নিউট্রন এবং কি প্রোটন, নিউট্রন এবং প্রোটন সংখ্যাটা আমরা এখানে ভিন্ন পাবো। তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে কি পরস্পরের আইসোবার, এটা হচ্ছে কি পরস্পরের আইসোবার, ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু কমেন্ট করে জানাও, তোমরা বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি মুছে ফেললাম। আচ্ছা, বুঝতে পেরেছো সবাই, লিখেছো? আচ্ছা ঠিক আছে, এখন দেখো, এখন আমি পড়াবো কি আইসোটোন। এখন আমি কি পড়াবো, আইসোটোন, আইসোটোন। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো, তোমরা আমাকে বলো যে এই টোন কথা থেকে, টোন কথা থেকে আমি কি জিনিস বুঝতে পারি? তোমরা আমাকে তোমাদের বেসিক থেকে বলো যে টোন কথা থেকে আমি কি জিনিস বুঝতে পারি। ভাইয়া ফ্যান আছে কিন্তু তোমরা তো কথা শুনবা না, এজন্য ফ্যানটা অফ রাখতে হয়েছে। কে লিখেছে এটা? মামুনুর রশিদ মিম, আচ্ছা মিম। আচ্ছা আচ্ছা, তাসনিম কি হচ্ছে আপু আর কতক্ষণ ক্লাস নেবেন? ক্লাস তো হচ্ছে আপু চলবে এখন, তুমি কি বুঝতে পারছো না বা তোমার কি একঘেয়েমি লাগছে? আচ্ছা, নিউট্রন লিখছো সবাই? আচ্ছা, তাহলে এটা কি হবে দেখো, যে যে সকল মৌলের, যে সকল মৌলের, আচ্ছা আজান দিচ্ছে তো আমি একটু পরে শেষ করে দিব আমার ক্লাসটা। দেখো, যে সকল মৌলের কি নিউট্রন সংখ্যা সমান, যে সকল মৌলের নিউট্রন সংখ্যা সমান, যে সকল মৌলের নিউট্রন সংখ্যা সমান কিন্তু কি, কিন্তু ভর এবং 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 কি কিন্তু ভর সংখ্যা এবং কি সংখ্যা এবং হচ্ছে কি প্রোটন সংখ্যাটা ভিন্ন হবে,
ভর সংখ্যা এবং কি প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমি কি বলবো বলতো? তাদেরকে বলে হচ্ছে কি, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো কয়েকটা আইসোটোনের কিছু উদাহরণ দেই। সেটা হলো কার্বন এবং অক্সিজেন। কার্বনের প্রোটন সংখ্যা কত? 6, অক্সিজেনের কত? 8। কার্বনের কত কি বলে ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে 12, অক্সিজেনের কত? 16। ঠিক আছে? ঠিক লিখলাম তো নাকি? আচ্ছা হ্যাঁ, তাহলে আমি কি বললাম দেখো, আইসোটোন হচ্ছে কি যে সকল মৌলের ভর সংখ্যা সমান কিন্তু হচ্ছে কি প্রোটন সংখ্যা ভিন্ন। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে কি বললাম, আইসোটোন কি বললাম, এটা আছে, এটা হচ্ছে আইসোটোপ হবে কি 14। তাহলে দেখো তো এখন যদি বিয়োগ করো তুমি কত পেলে? 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 8 পেলে এখান থেকে নিউট্রন সংখ্যা। এটাও কত পেলে? 8 পেলে। ঠিক আছে, তার মানে আমি কি বললাম যে সকল মৌলে নিউট্রন সংখ্যা সমান এবং কি এই যে দেখো ভর সংখ্যাটা ভিন্ন, আবার কি প্রোটন সংখ্যাটাও ভিন্ন কিন্তু কি নিউট্রন সংখ্যাটা সমান, তাকে আমি কি বলবো? তাকে আমি বলবো হচ্ছে কি পরস্পরের আইসোটোন। ঠিক আছে? হ্যাঁ, তানভীর ইসলাম তুষার লিখেছে ন মানে নিউট্রন, প মানে প্রোটন, আর র মানে ভর সংখ্যা। ভেরি গুড, এটা খুব ভালো হয়েছে। আচ্ছা এখন দেখো আপু 14 হবে। হ্যাঁ হ্যাঁ দেখো ঠিক করেছি, 14 লিখেছি। আচ্ছা এখন দেখো, এখন হচ্ছে আমি তোমাদেরকে একটা নিজে করার জন্য একটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা করবে। ঠিক আছে? দেখো এটা 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 কি বলে, এটাকে বলো তো? একটা হচ্ছে কি লেড, আরেকটা হচ্ছে কি তোমার মার্কারি। ঠিক আছে? লেড আর হচ্ছে কি মার্কারি। এটা পরস্পরের কি আইসোটোপ নাকি আইসোবার নাকি আইসোটোন? আমাকে এটা কমেন্ট করে জানাও। এটা কি পরস্পরের আইসোটোপ নাকি আইসোবার নাকি আইসোটোন? আমাকে সেটা কমেন্ট করে জানাও। আচ্ছা নূর বানু কোনটা লিখতে পারো না আপু একটু বলো, আমি বলে দিচ্ছি, বা তুমি আগে হচ্ছে ক্লাসটা আবার দেখে নিবা যাতে করে তুমি এটা তুলতে পারো। ঠিক আছে? আচ্ছা ইসরাত জাহিন বলেছে আইসোবার। এটা কি আইসোবার? বাকিরা কমেন্ট করো তো দেখি। হ্যাঁ সবাই কমেন্ট করে ফেলছো। হ্যাঁ ঠিক আছে, কারণ কি দেখো, কারণ কি এটার ভর সংখ্যাটা হচ্ছে সমান। ঠিক আছে, তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো হচ্ছে এরা হচ্ছে কি পরস্পরের আইসোবার। ঠিক আছে? ওকে, এখন আমি আরেকটা করতে দিই। ঠিক আছে? এটা দেখো তো কি, এটা পরস্পরের কি আইসোটোপ নাকি আইসোবার নাকি আইসোটোন? আমাকে একটু জানাও তো যে এটা কি। আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাও, আমি এখনো কমেন্ট পাই নাই। আচ্ছা কোনটা যে কে লিখছো আমি বুঝতে পারছি না, আমি বলে দিচ্ছি দেখো। আচ্ছা দেখো এটা 15, 15 থেকে 31 বিয়োগ করলে আমরা কত পাবো? 16 পাবো না? আর এখানে আমরা বিয়োগ করলে কত পাবো? 16। তার মানে কি এটা নিউট্রন সংখ্যা সমান, তার মানে কি এটা হচ্ছে পরস্পরের আইসোটোন। ঠিক আছে? আইসোটোন। ওকে, আমি এখন মুছে ফেলছি, আমি মুছে ফেলছি।
আচ্ছা, এখন তাহলে আমাদের মোটামুটি কি বেসিক লেভেলটা পড়া হয়ে গেল। এখন হচ্ছে আমরা মেইন পার্টে যাব, সেটা হচ্ছে দেখো এখন আমরা কি পড়বো, কোয়ান্টাম সংখ্যা। কি পড়বো, কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা যাকে কি বলে, যাকে বলে হচ্ছে কি কোয়ান্টাম নাম্বার। ওকে, কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, আমরা এখন পড়বো কি কোয়ান্টাম সংখ্যা বা হচ্ছে কি কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, আচ্ছা তোমরা কি এর আগের পার্টটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানো। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ঠিক কতটুকু বুঝতে পারছো। তোমরা যদি বলো যে হ্যাঁ আমি 100% বুঝেছি, তাহলে আমি মানে বুঝতে পারবো যে তোমরা সবটুকু বুঝেছো। আর তোমরা তো বলবে যে মানে যে আপু আমি 80% বা 70% এগুলো বুঝতে পেরেছি, আমাকে একটু কমেন্ট করে তোমরা বলো তোমরা কত পার্সেন্ট বুঝতে পেরেছো, আমাকে কমেন্ট করে বলো। তোমরা আমাকে বলো, আমি একটা সংজ্ঞা লিখি। ঠিক আছে, ইলেকট্রন ইলেকট্রন যে কক্ষপথে আবর্তন করে, ইলেকট্রন যে কক্ষপথে আবর্তন করে সে কক্ষপথের ইলেকট্রন যে কক্ষপথে আবর্তন করে সে কক্ষপথের আকার আকৃতি ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের নিজ অক্ষ বরাবর ঘূর্ণন প্রকাশক চারটি রাশিকে কি বলে বলতো, কোয়ান্টাম সংখ্যা বলে। কি বলে, কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার বলে। ঠিক আছে, কি বললাম যে ইলেকট্রন যে কক্ষপথে আবর্তন করে সেই কক্ষপথের কি বললাম, আকার আকৃতি। এখন তোমরা বলতে পারো আকার আর আকৃতি কি সেম না? সেম না। আকার মানে হচ্ছে তোমার সাইজ, আকৃতি মানে তোমার হচ্ছে কি শেপ। সাইজ একরকম, শেপ আরেক রকম। ঠিক আছে, দুই জিনিস। ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের যে নিজ অক্ষ বরাবর যে ঘূর্ণন করে সেই ঘূর্ণন প্রকাশকের শুধু চারটি রাশির প্রয়োজন হয়। কি বললাম আমি, চারটি রাশির প্রয়োজন। আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং কি নিজ অক্ষ বরাবর ঘূর্ণন প্রকাশকের জন্য চারটা রাশির প্রয়োজন। এই চারটা রাশিকে আমি কি বলবো, কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, আচ্ছা আমি একটু তোমাদের কমেন্ট গুলো দেখি। আদরের রাজপুত্র 90% কেন বুঝছো? অল ক্লিয়ার 100%। আচ্ছা তুষার সব বুঝতে পেরেছে। আপু শেষ করে, আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি একটা কথা বলে দেই। তোমরা তো কোয়ান্টাম সংখ্যা আমি 4 রকম বললাম। আমি নেক্সট ক্লাসে মানে মঙ্গলবার ঠিক রাত 9টায় আমি তোমাদেরকে কোয়ান্টাম সংখ্যা নিয়ে বিস্তারিত বলবো। ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যা নিয়ে বিস্তারিত বলবো। তোমরা হচ্ছে অবশ্যই সেই লাইভটাতে থাকবে এবং তোমরা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবে, যাতে করে কি তোমরা যেন পরবর্তী যখন কোন দরকার হবে তোমরা যেন ইজিলি যেন কি তোমাদের প্রোফাইল থেকে খুঁজে বের করে ফেলতে পারো। ঠিক আছে, তাহলে আমার সাথে অবশ্যই মঙ্গলবারে থাকবে। আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে একদম বিস্তারিত একটা বড় ক্লাস দেব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। খুব ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, এবং অবশ্যই দেখা হবে মঙ্গলবার। বেঁচে থাকবে। বাই বাই।